আসসালামু আলাইকুম। আজকে এই নবভাবনা লেখক কোরআন সংবাদী অনুমোদন সভা আছেন সভাপতি, আছেন প্রধান অতিথি এবং যারা আছেন উপস্থিত সবাইকে আমার আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। আমি প্রথমেই 52 ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি সম্মান জ্ঞাপন করছি এবং যারা পরবর্তীতে 52 পর থেকে এখন পর্যন্ত যারা এই ভাষা আন্দোলনের পক্ষে লেখালেখি করেছেন এবং ভাষা সৈনিক যারা আছেন সকলের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। আজকে আমি এখানে বিশেষ অতিথি, আমার কাছে খুব ভালো লেগেছে। আজকে আমি নবভাবনা 5 বছর ধরে আমি নাম জানি বা ওদের আশেপাশে আমি আছি। আমার বাসা মোহাম্মদপুর, ঢাকা। তো নব কথাটা অর্থ হচ্ছে নতুন, আর ভাবনাটা হচ্ছে অনুশীলন, লেখক হচ্ছে শক্তি, আর ফুরাম হচ্ছে একটা বাগান। একটা ফুরামে কয়েক হাজার লোক থাকতে পারে, কয়েক ধরনের, কয়েক রকমের এবং কয়েক রকমের চিন্তা। তাই একটা বাগানে যেমন অনেক ধরনের পশকিসি থাকে বা অনেক ধরনের গাছ থাকে, একটা ফুরামে কিন্তু মূলতই অর্থটা হচ্ছে একটা বাগান। যেমন আমরা একটা বাগান সাজাবো। আর এই যে নবভাবনা লেখক হচ্ছে একটা শক্তি। এই শক্তিটা হচ্ছে যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একটি কবিতায় নোবেল প্রাইজ পেয়েছিলেন। তাহলে কবিতাটা কত শক্তিশালী, কবিতাটা কত শক্তি হলে পরে একটা কবিতার জন্য শুধু নোবেল প্রাইজ পাওয়া যায়। তো যাক, আর কথা হচ্ছে যে আমরা এই যে আমরা বাগান, এই যে আমরা ফুরাম, আমারও একটা চিন্তা যে ভবিষ্যতে যেন এই বাংলা দেশি কোন লেখক যেন আরেকটা পুরস্কার আমরা 30-এর মধ্যে আনতে পারি। আমরা এই খোলা ময়দানে, খোলা মাঠে আজকে আমরা যেভাবে স্বাধীনতা পেয়েছি, আর একটা যে নতুন ভাবে লেখালেখি করার, সেখানে সকল বাংলাদেশের সকল লেখক লেখিকা যারা আছেন সকলের প্রতি আমার যে কাজটা হচ্ছে যে কেউ যেন আরেকটা নোবেল আমরা পাই। এই চিন্তা থেকে যেন আমরা নতুন করে আবার লেখালেখি শুরু করি, বা পূর্বেও যারা লিখেছেন তারাও মধ্যে কেউ যদি বিবেচিত হয় পাক। আর একটা কথা হচ্ছে, এখন এখানে যে এই যে নবভাবনা লেখক কোরআন যারা উদ্যোক্তা একজন আছেন, এই যে তারা সবাই দেখলাম যে আমাকে গঠনতন্ত্র দেখালেন, খুবই ভালো লেগেছে। আমি সার্বিক মঙ্গল কামনা করি যে 64 জেলায় যেন ওটার কমিটি গঠন হয় এবং সব যেন সঠিকভাবে চলে। এবং আমি আমার ব্যক্তিগতভাবে আমি সম্মতি দিলাম যে আমি ওটার পাশে আমি আজ থেকে আমি আছি, যে যখন আমাকে ডাকা হবে, যখন যে কোনো কাজে আমাকে পাওয়া যাবে সেই কথা দিলাম। আর আমরা যখন লেখালেখি করি, লেখক একটু মন ভোলা টাইপের হয়, লেখক একটু অগোছালো টাইপের হয়। আমি কখনোই টাই পরে কোনো অনুষ্ঠানে যেতে পারি না, কারণ কি টাইটা আমার ইস্তারি থাকলে আমার প্যান্টটা ইস্তারি থাকে না। মনে কিছু নেবেন না, লেখকরা এমন হয় যে ছন্ন ছাড়া, বাসা ছাড়া, বাড়ি ছাড়া, গৃহ ছাড়া, সেটা নারী পুরুষ না, সবার বেলা একই অবস্থা। আমি কখনোই দেখলাম না যে আমার প্যান্টটা ইস্তারি থাকলে আমার জুতাটা কালি নাই, আমি আজকে একটা অনুষ্ঠানে যাব। বড় দুঃখের বিষয়। অথচ আমরা যারা সমাজ নিয়ে ভাবি, তার চেয়েও যারা একেবারেই কোনো কাজই লাগে না, চার দোকানে গিয়ে দেখবেন তার পরনে যে কাপড়, তার পরনে যে ব্যাপারটা, কারণ কি তার ভাবনাটাই হচ্ছে যে সে ফিটফাট হয়ে যাবে। আর আমি যে সারাদিন চিন্তা করেছিলাম এই দেশ নিয়ে, জাতি নিয়ে, এই পৃথিবীর যে অসুন্দর বিষয়গুলো নিয়ে, সে যার ফলে আমার একটা না একটা কম থেকে যায়। এটা আমার ব্যক্তিগত বলেছি, হয়তো কারোর সাথে নাও মিলতে পারে, আমার ব্যক্তি জীবনের কথা বলেছি যে এটা এমন হয়ে যায়। আজকে আমার একটা অনুষ্ঠান ছিল জাতীয় জাদুঘরে, তখন আবার এখানে আসবো, তখন আমি দেখলাম যে আমার জুতা তো কালি নেই। এই যে সাহিত্যিক কবি, এই জন্য মানুষের কি বলবো। আর এইখানে একটা ব্যাপার আছে যে মধু আহরণ করে মৌমাছি, তার 7 থেকে 8 মাস পরে থেকে এই মধুর আহরণ করা যায়, আজকে গঠন করলে কালকে আহরণ করা যায় না। কিন্তু একজন কবি লেখক, আজকে আমরা দেখেছি 400 বছরের ইতিহাসে অনেক কবি লেখকের নাম আমরা জানি। যেমন আমরা কেউ শেখ সাদির রহমতুল্লাহকে চিনি না, জানি না, ওনার বাবার নাম জিজ্ঞাসা করলে কেউ বলতে পারবে না, মার নাম জিজ্ঞাসা করলে বলতে পারবে না। কিন্তু এই বাংলাদেশের 20 কোটি মানুষ থাকলে 12 কোটি লোকে ওনার লেখা পড়েছে বা ওনার নাম জানে। তো যাক, দুঃখ করি না যে আমরা যারাই এই অগোছালোভাবে জীবনে আছি, কবি সাহিত্যে বাংলাদেশে আছি, এই নিয়ে দুঃখ করি না। যদি মানুষ সমাজ পাঠক যদি এই কবিরারে, এই সাহিত্যিক যারা আছেন, যারা এই শ্রম দেন, অগোছালোভাবে জীবনযাপন করেন, তাদেরকে যেন সবাই স্মরণে রাখেন সারা জীবন। এই জাতির কাছে আমার এই প্রত্যাশা।
আর কি। ওকে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।